হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আরও একবার সুস্বাগতম জানাই তোমাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম হালকা ইন্টারনেট কোর্সের আরও একটি নতুন ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের এইচএসসি ফার্স্ট পেপারের যেই টেক্সট বুক আছে ইংলিশ, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইউনিট নিয়ে, ইউনিট 4 অ্যাডোলেসেন্স নিয়ে। সো অ্যাডোলেসেন্স, চলো শুরু করা যাক। সো অ্যাডোলেসেন্স মানে আমরা অলরেডি জানি বয়ঃসন্ধিকাল। তো সবার আগে চলে আসবো আমরা লেসন 1, দ্য স্ট্রম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্সে। ওকে, তো চলে আসলো আমাদের স্লাইড। আচ্ছা, তো ফার্স্ট অফ অল বয়ঃসন্ধি কী সেটা নিয়ে আমরা সবাই জানি, মোটামুটি আমাদের প্রত্যেকের আইডিয়া আছে, কারণ আমরা এই সময়টার মধ্যে অলরেডি কেউ আছি, কেউ পার করে আসছি, ঠিক আছে। সো এটা আমাদের কাছে একটা পরিচিত জিনিস, কারণ অলরেডি আমাদের মধ্যে এই প্রসেসটা শুরু হয়ে গেছে। সো বয়ঃসন্ধি যদি আমি একটু শুদ্ধভাবে বাংলায় এক্সপ্লেন করি, তাহলে ব্যাপারটা কি, আমাদের কৈশোর এবং যৌবনের মধ্যবর্তী যে সময়টা, ঠিক আছে, আমাদের সেই সময়টাকে আমাদেরকে বয়ঃসন্ধি বলে। যখন আমরা যৌবনে পদার্পণ করি, সেই সময়টাই হলো বয়ঃসন্ধিকাল। সন্ধি মানে কি মিলন, এবং দুইটা এজের মাঝখানের সময়ের গ্যাপটাই হলো আমাদের এই যে পরিবর্তনটা, আমাদের শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবকে পরিণত হওয়ার বা যুবতীতে পরিণত হওয়ার যেই সময়কালটা, সেটাকেই আমরা বলতেছি বয়ঃসন্ধিকাল, একটা ইন্টারমিডিয়েট মানে ফেস, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের আজকের আলোচনাতে। সো প্রথমে কি বলছে, যে চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস ইন দেয়ার লাইফস টু বিকাম অ্যাডাল্টস। সো চিলড্রেন থেকে কি বললো, যে চিলড্রেন থেকে আমি যখন অ্যাডাল্টে পরিণত হতে যাব, ঠিক আছে, অ্যাডাল্টে পরিণত হতে যাব, তখন কি করতে হবে আমাকে, মাস্ট পাস সেভারাল স্টেজেস ইন দেয়ার লাইফস, কিছু স্টেজ বা কিছু স্তর অতিক্রম করতে হবে। যে শিশুরা পূর্ণবয়স্ক হওয়ার আগে, শিশু থেকে পূর্ণবয়স্ক হওয়ার পূর্বে অবশ্যই কয়েকটি স্তর অতিক্রম করতে হবে। ফর মোস্ট পিপল দেয়ার আর 4 or 5 such stages of growth. ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে বা বেশিরভাগ লোকের ক্ষেত্রে এখানে 4 থেকে 5টা স্তর থাকে অফ গ্রোথ, বৃদ্ধির, এবং দে লার্ন সার্টেন থিংস, এবং তারা বেশ কিছু জিনিসপত্র এই স্টেজগুলোতে শিখে থাকে। তার মধ্যে কি ইনফ্যান্সি, যেটাকে শৈশব বলতেছি আমরা, এবং যেটা বার্থ টু এজ 2, জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত যে অংশটাকে আমরা শৈশব বলতেছি বা ইনফ্যান্সি বলতেছি, আর্লি চাইল্ডহুড, বা যেটাকে প্রাথমিক শৈশব বলতেছি, যেটা 3 থেকে 8 বছর, প্রাথমিক শৈশব 3 থেকে 8 বছর। তারপর কি বলতেছি, লেটার চাইল্ডহুড, যেটা 9 থেকে 12 বছর, 9 to 12 ইয়ার্স, পরবর্তী শৈশব 9 to 12 ইয়ার্স বা 9 থেকে 12 বছর, অ্যান্ড অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধি, যেটা 13 থেকে 18 বছর। বয়ঃসন্ধিটা আসতেছে কোথায়, 13 থেকে 18 বছরে। অর্থাৎ আমাদের শৈশব থেকে যৌবনে রূপান্তরিত হওয়ার মধ্যবর্তী যে কৈশোর ফেজটা, সেটাকে আমরা মূলত বয়ঃসন্ধিকাল বলতেছি। অর্থাৎ কৈশোরকাল হলো আমাদের বয়ঃসন্ধিকাল। ওকে, শৈশব থেকে যৌবনে যাওয়ার মাঝখানকার যে ইন্টারমিডিয়েট ফেজটা, সেটা হলো আমার বয়ঃসন্ধিকাল। আচ্ছা, 13 থেকে 18 বছর। এবার কি, যে পারসনস 18 অ্যান্ড ওভার আর কনসিডার্ড অ্যাডাল্টস ইন আওয়ার সোসাইটি, ঠিক আছে, আমাদের সমাজে 18 বছর এবং তার থেকে বেশি বয়স্ক লোকদেরকে আমরা পূর্ণবয়স্ক হিসেবে বিবেচনা করি, পূর্ণবয়স্ক মানুষ হিসেবে তাদেরকে কাউন্ট করা হয়। এই জন্য কিন্তু দেখবে একটা জিনিস, যে 18 বছর বয়স হলেই কিন্তু আমাদের অনেক কিছুর পারমিশন আমরা পেয়ে যাই, ঠিক আছে, নিজের মত প্রকাশের স্বাধীনতা আমরা পাই, আমরা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাই, নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাই আমরা। তারপর দেখা যায় যে আমাদের জাতীয় পরিচয়পত্র আমরা পাই, আইডি কার্ড যেটাকে আমরা বলি, এরকম আরও বিভিন্ন সুযোগ সুবিধা, আমরা ড্রাইভিং লাইসেন্স বানাইতে পারি, ঠিক আছে। সো এই ধরনের অনেক কিছু সুযোগ সুবিধা কিন্তু আমরা পেয়ে থাকি। ওকে, আচ্ছা, সো এই জন্য 18 বছর বয়সটাকে আমাদের প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক ধরা হয়। অফকোর্স দেয়ার আর সাম হু উইল ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দ্যান দেয়ার ইয়ার্স, এবং এছাড়াও কিছু লোক রয়েছে যারা তাদের বয়সের তুলনায় অধিকতর বয়স্ক লোকের ন্যায় কাজ করতে চেষ্টা করবে। বাট ফর দ্য মোস্ট পার্ট, মোস্ট ইন্ডিভিজুয়ালস হ্যাভ টু গো থ্রু দিস স্টেজেস ইররেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক আর সোশ্যাল স্ট্যাটাস। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা নির্বিশেষে অধিকাংশ লোকের এসব স্তর অতিক্রম করতে হয়। তারপর আমরা দেখতে পাই কি মাঝে মধ্যে, যে কোনো জায়গায় দেখি আমাদেরকে যে অনেক কম বয়সে কাউকে পরিবারের দায়িত্ব নিতে হয় বা বিভিন্ন নানান রকমের কাজে বিভিন্ন পেশায় নিযুক্ত হতে হয়। সেক্ষেত্রে এই কথাটা বলা যায়, অবশ্য কিছু লোক যাদের তাদের বয়সের তুলনায় অধিকতর বয়স্ক লোকের ন্যায় কাজ করতে হয়, ঠিক আছে। যেমন আমরা পথ শিশুদেরকে দেখি, বা আমরা অনেক সময় দেখি যে যারা চাইল্ড লেবার করে, শিশু শ্রম যারা করে, তাদের ক্ষেত্রে আমরা দেখি কি তারা কম বয়সে অনেক বড় বড় কাজ করে না। আচ্ছা, তো সেটার কথাই বলা হয়েছে এখানে, যে কম বয়সে অনেক বড় বড় কাজ করে, এটা হয়, বাট এটা অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে ডিপেন্ড করে। বাট নর্মালি সে যেটাই হোক, যে অবস্থাতেই থাকুক, তাকেও এই 4টা 5টা স্টেজ অতিক্রম করতে হয়।
শারীরিকভাবে অ্যাটলিস্ট এবং মানসিকভাবে। আচ্ছা, সেকেন্ড আমরা দেখলাম কি WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO হু, এটার ফুল ফর্ম কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আইডেন্টিফাইস অ্যাডোলেসেন্স অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী বলছে, বয়সন্ধিকালকে বা অ্যাডোলেসেন্সকে মানুষের বৃদ্ধি এবং বিকাশের, মানুষের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রোথ হলো বৃদ্ধি, ডেভেলপমেন্ট হলো বিকাশ, বৃদ্ধি এবং বিকাশের একটি পর্যায় হিসেবে চিহ্নিত করে, যেটি শৈশবের পরে, যেটা আমাদেরকে বলছে এখানে যে আফটার চাইল্ডহুড মানে শৈশবের পরে এবং বিফোর অ্যাডাল্টহুড ও বয়প্রাপ্তির পূর্বে ঘটে থাকে। ঠিক আছে, অর্থাৎ বয়প্রাপ্তি পূর্ণবয়স্ক হওয়ার আগে এবং শৈশবের পরে ঘটে থাকে, মানে 12 থেকে 18 বছরের মাঝখানকার যে গ্যাপটা। তারপর কি বলছে যে দিস ফেজ, এই দশাটা রিপ্রেজেন্ট করে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস, একটা জটিল ট্রানজিশন ইন ওয়ানস লাইফ স্প্যান অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টস বাই ফাস্ট পেসড গ্রোথ অ্যান্ড চেঞ্জ হুইচ আর সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি। এবং এই অধ্যায়টি একজন ব্যক্তির জীবদ্দশায় অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় এবং একটি দ্রুত বৃদ্ধি ফার্স্ট গ্রোথ এবং পরিবর্তনের জন্য চিহ্নিত, যেগুলোকে একমাত্র শৈশবের বৃদ্ধি ও পরিবর্তন অতিক্রম করে থাকে। আচ্ছা, বায়োলজিক্যাল প্রসেসেস, জীববৈজ্ঞানিক যে প্রসেসগুলো আছে, ড্রাইভ মেনি অ্যাসপেক্টস অফ দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ দ্য onset of puberty making this প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স। এখন বায়োলজিক্যাল প্রসেস, ঠিক আছে, বয়সন্ধি বা শৈশব কি হয় আমাদের, একটা জৈবনিক প্রক্রিয়া না, একটা জৈবনিক প্রক্রিয়া। বায়োলজিক্যাল প্রসেস মানে কি একটা জৈবনিক প্রক্রিয়া, কারণ আমাদের কি হয় শৈশব থেকে যখন আমরা কৈশোরে যাই আমাদের কিছু বডির মধ্যে চেঞ্জেস আসে না, ঠিক আছে না, আমাদের ভয়েস চেঞ্জ হয়ে যায়, একটু মোটা হয়ে যায়, আবার দেখা যায় আমাদের উচ্চতায় আমরা বৃদ্ধি পাই, বড় হই, লম্বা হই, আমরা দৈর্ঘ্যে প্রস্থে বাড়ি, মোটা হই, ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের কিন্তু আমাদের বডির মধ্যে বিভিন্ন চেঞ্জেস দেখা দেয়। দিস আর বেসিক্যালি আওয়ার বায়োলজিক্যাল প্রসেসেস আর বায়োলজিক্যাল চেঞ্জেস। আর এটা করে কি, বয়সন্ধি বা শৈশব থেকে কৈশোর উপনীত হওয়ার এই চিহ্নিত করে, সেটিকে শুরু হওয়ার সাথে সাথে জীবনের জৈবনিক প্রক্রিয়াসমূহকে বৃদ্ধি ও বিকাশের, যেমনটা আমরা দেখলাম কি এখানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের অনেক দিককে নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল। বয়সন্ধিক এই জৈবিক নিয়ামকগুলো সম্পূর্ণরূপে বিশ্বজনীন, ইউনিভার্সাল, মানে ওয়ার্ল্ড ওয়াইড যেখানে যাবা সবগুলোই দেখতে পাবা তোমরা। However, the duration and the defining characteristics of this period may vary across time, culture and socio-economic situation. এই জিনিসগুলো, অ্যাসপেক্টগুলো ওভারঅল পুরো বিশ্বজনীন, কিন্তু এটা সময়সীমা এবং নিয়ন্ত্রণকারী বৈশিষ্ট্য, যেটা আমাদের বলা হয়েছে এখানে যে আমাদের এই ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড দ্য পিরিয়ড অফ টাইম, কত সময় লাগে, এটা ডিপেন্ড করে সময়, সংস্কৃতি এবং আর্থসামাজিক পরিস্থিতি ভেদে ভিন্ন রকম। আচ্ছা, okay. So this period has seen many changes over the past century. Puberty, for example, comes earlier than before. People marry late and their sexual attitudes and behaviors are different from their grandparents or even parents. Okay. তো গত শতাব্দীতে এ পর্যায়ের অনেক পরিবর্তন দেখা গেছে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে বয়সন্ধি পূর্বেকার তুলনায় অধিকতর আগে আসে, ঠিক আছে, বয়সন্ধি পূর্বেকার তুলনায় অধিকতর আগে আসে, লোকেরা দেরিতে বিবাহ করে এবং তাদের যৌন মনোভাব এবং আচরণ তাদের দাদা দাদি কিংবা তাদের পিতামাতা থেকেও ভিন্ন। অ্যামং দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ আর এডুকেশন, শিক্ষা একটা, আরবানাইজেশন অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন। সো এই পরিবর্তনের জন্য রেসপন্সিবল দায়ী ফ্যাক্টরগুলো কী কী, দায়ী নিয়ামকগুলো কী কী, শিক্ষা যেটা এডুকেশন আমাদের, আরবানাইজেশন যেটার মানে আমাদের নগরায়ন, এবং ওয়ার্ল্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন এবং বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ এটার জন্য দায়ী। ওকে, নেক্সট চলে আসলো। আচ্ছা, দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড ডিউরিং হুইচ ওয়ান এক্সপিরিয়েন্সেস সেভারেল কি ডেভেলপমেন্টস। এবং এই যে টাইমটা, এই বয়প্রাপ্তির যে সময়টা, এটা একটা পর্যায় যখন একজন ব্যক্তি কতগুলো গুরুত্বপূর্ণ বিকাশ বা বৃদ্ধির অভিজ্ঞতা লাভ করে। ওকে, তারপর কি যে ডেভেলপমেন্টস, বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, দিস এক্সপেরিয়েন্সেস ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি
দ্য অ্যাকুইজিশন অফ skills needed to carry out adult relationships and roles of the capacity for abstract reasoning. এবং এই সময়টা কি করে শারীরিক এবং যৌন পরিপক্কতা ছাড়াও এসব অভিজ্ঞতার মধ্যে রয়েছে সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতামুখী মনোভাব, আমাদের স্বকীয়তার বিকাশ, পূর্ণবয়স্ক ব্যক্তিদের সাথে সম্পর্ক রক্ষা, পূর্ণবয়স্ক ব্যক্তির ভূমিকা পালন করার দক্ষতা এবং বিমূর্ত যুক্তি প্রদর্শনের সক্ষমতা অর্জন। While adolescence is a time of tremendous growth, যখন এই বয়ঃসন্ধিটা একটা tremendous growth and potential, it is also a time of considerable risks during which social contexts exert powerful influences. সো যেমন একদিকে যেমন এটা ব্যাপক বৃদ্ধির সময় এবং সম্ভাবনার সময় বয়ঃসন্ধিকালটা, ঠিক তেমনিভাবে এটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ সময়ও। ঠিক আছে, যখন সামাজিক প্রেক্ষাপটসমূহ শক্তিশালী প্রভাব ফেলে। আমরা দেখি যে কিন্তু একটা শিশুর আপব্রিঙ্গিংয়ের উপর ডিপেন্ড করে কিন্তু তার ওভারঅল ক্যারেক্টারিস্টিক্স কিন্তু ডিটারমাইন হয়ে থাকে। আমরা যদি দেখি যে বয়ঃসন্ধিকালে একজন শিশু যদি ভালো সঙ্গ পায়, তার পরিবার যদি ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয়, তারা যদি তার জন্য যে যতটুকু তার খাদ্যের দরকার, পুষ্টির দরকার, যদি তার পরিবার থেকে তার যোগান দিয়ে থাকে, বা আরও যে অন্যান্য ফ্যাক্টরগুলো আদব কায়দা থেকে শুরু করে এনিথিং শিক্ষা সব কিছু যদি সে ভালো পেয়ে থাকে, তাহলে দেখা যায় তার ভবিষ্যৎটাও কিন্তু ভালো হওয়ার পসিবিলিটিসটা কিন্তু অনেক বেড়ে যায়। আবার ঠিক তেমনিভাবে একজন শিশু যদি এই সময়ে সৎসঙ্গ না পায়, অসৎসঙ্গ যদি সে চলে যায় এবং সে যদি খারাপ কোনো অভ্যাসে জড়িয়ে পড়ে, মাদকাসক্তিতে জড়িয়ে পড়ে, আর অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ে, এই জিনিসটা কিন্তু তার জীবনে একটা মানে মারাত্মক ঝুঁকি নিয়ে বয়ে আসে। এই কথাটাই আর কি এই প্যাসেজে বলতে চেয়েছে। অলরাইট, সো মেনি অ্যাডোলেসেন্টস face pressure to use alcohol, cigarettes or other drugs to initiate sexual relationships, putting themselves at high risk or for intentional and unintentional injuries, unintended pregnancies and sexually transmitted infections, including the human immunodeficiency virus HIV. ওকে, সো ওভারঅল আমরা লাস্টলি যে কথাটা বললাম, যে আমরা মাদকের যে জিনিসটা বলছিলাম, সেই জিনিসটা ঘুরে ফিরে আমাদের এখানে আবার চলে আসলো যে অনেক কিশোরী মেনি অ্যাডোলেসেন্স মানে কিশোরী কি করে, প্রেশারে পড়ে বিভিন্ন একটা বায়োবি প্রেশারে পড়ে, কি মদ মানে অ্যালকোহল, সিগারেট বা অন্যান্য মাদক দ্রব্য বা ড্রাগ ব্যবহার করার জন্য, এবং যৌন সম্পর্ক স্থাপন করার প্রবল তাড়না বোধ করে এগুলোর কারণে, যারা এগুলোর সাথে আসক্ত, এবং এভাবে নিজেদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে, ইন্টেনশনালি আর আনইন্টেনশনালি তারা কি করে, অনেক ক্ষতি করে ফেলে। অপ্রত্যাশিত গর্ভধারণ, ঠিক আছে, আনইনটেন্ডেড প্রেগনেন্সিস ও যৌনক্রিয়ার মাধ্যমে সেক্সুয়াল ট্রান্সমিটেড বিভিন্ন ডিজিজ, যেমন HIV ভাইরাস যেটা, ঠিক আছে, এরকম নানা ব্যাধিতে আক্রমণ বা সংক্রমিত হওয়ার ঝুঁকির মধ্যে তারা পড়ে যায়। মেনি অলসো এক্সপিরিয়েন্স আ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস। অনেকে আবার নানা ধরনের কি করে, মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে এবং সমস্যায় ভোগে। অনেকে আবার নানা ধরনের মানে মানসিক সমস্যার মধ্যেও ভোগে। বিহেভিয়ার প্যাটার্নস দ্যাট আর এস্টাবলিশড ডিউরিং দিস পিরিয়ড such as the use or avoidance of drugs and taking or abstaining from sexual risk can have long-lasting negative and positive effects on future health and well-being. অনেকে আবার ব্যাপক ধরনের আচ্ছা, এবার কী হয়, এ সময়ে যেসব আচরণ গড়ে ওঠে, যেমন মাদকদ্রব্য ব্যবহার বা পরিহার এবং যৌন বিষয়ক ঝুঁকি গ্রহণ বা এটি থেকে বিরত থাকা, ভবিষ্যতে স্বাস্থ্য কল্যাণের উপর দীর্ঘস্থায়ী নেতিবাচক ও ইতিবাচক প্রভাব ফেলে। অ্যাজ এ রেজাল্ট কী হয়, অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্স, এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণবয়স্ক লোকদের কিশোরীদের প্রভাবিত করার বিশেষ সুযোগ রয়েছে। এই যার কারণে আগে যে ব্যাপারটা চলে আসলো যে বয়ঃসন্ধিতে যে আমরা যেরকম লোকের সাথে মিশবো, যেরকম সঙ্গে আমরা থাকবো, আমরা বেসিক্যালি ঠিক তেরকমই কিন্তু আমরা হব। ওকে, এখন কেউ যদি মাদক দিয়ে ইনফ্লুয়েসড হয়, ঠিক আছে, এলাকার পাতিনেতা বা কোনো মাদক সম্রাট বা এরকম যদি মানুষজনের সাথে যদি তার যদি যোগাযোগ থাকে, ঠিক আছে, বা ড্রাগ ডিলারের সাথে যোগাযোগ থাকে, তাহলে অবভিয়াসলি তার ইনফ্লুয়েন্সে সে আসবে কোনো একটা কিশোর। আচ্ছা, অ্যাডোলেসেন্স আর ডিফারেন্ট বোথ ফ্রম ইয়াং চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। কিশোর ছোট ছেলে মেয়ে ও পূর্ণবয়স্ক ব্যক্তি থেকে ভিন্ন প্রকৃতির হইল এই কিশোরীরা।
স্পেসিফিক্যালি অ্যাডোলেসেন্স আর নট ফুললি ক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্টস। প্রথম যে জিনিসটা বুঝতে লাগবে যে এই যে অ্যাডোলেসেন্স আছে বা কিশোর কিশোরীরা আছে তারা ফুললি ক্যাপাবল না, তারা এই জটিল ধারণাসমূহ বা কমপ্লেক্স কনসেপ্টসগুলো বোঝার জন্য, অর দ্য রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার অ্যান্ড consequences or the degree of control they have or can have over health decision making, including that related to sexual behavior. সো আমরা যে দেখলাম যে বিশেষ করে কিশোর কিশোরীরা জটিল যে ধারণাসমূহ আছে সময়ে অথবা আচরণ ও এর প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক বা যৌনাচার সম্পর্কিত নিয়ন্ত্রণ মাত্রা সহ স্বাস্থ্য বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের উপর তাদের যে নিয়ন্ত্রণ সীমা রয়েছে বা তারা অর্জন করতে পারে সেসব বিষয়ে বুঝতে পুরোপুরি সক্ষম নয়। ঠিক আছে, এটা স্বাভাবিক, কারণ এটা বেসিক্যালি আমরা শুরুতেই বলেছি বয়সন্ধিটা হলো একটা ইন্টারমিডিয়েট ফেজ, শৈশব থেকে যৌবনের মাঝখানের ফেজটা। সো এখানে যৌবন বা আমরা যখন প্রাপ্তবয়স্ক হই তখন আমরা ধরে নিই যে একটা মানুষ যে কোনো সিদ্ধান্ত পুরোপুরি নিতে সে পারবে, সে ক্যাপাবল, সক্ষম। বাট আমাদের এই বয়সন্ধিকালে তো সে আর পুরোপুরি সক্ষম হয় না, সে সক্ষম প্রসেসের মধ্যে আছে, যার কারণে স্বভাবতই সে নিতে পারে না। দিস ইনএবিলিটি মে মেক দেম পার্টিকুলারলি ভালনারেবল টু সেক্সুয়াল এক্সপ্লয়েটেশন অ্যান্ড হাই রিস্ক বিহেভিয়ার্স। এবং এই অক্ষমতা, এই সিদ্ধান্ত নিতে না পারার অক্ষমতা পরিপূর্ণভাবে তাদেরকে যৌন হয়রানি এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ আচরণের ক্ষেত্রে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ করে তোলে। লস, আইন, কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস মে অলসো ইফেক্ট অ্যাডোলেসেন্স ডিফারেন্টলি দ্যান অ্যাডাল্টস। আইন কানুন, প্রথা ও রীতিনীতিও পূর্ণবয়স্ক ব্যক্তিদের তুলনায় কিশোর কিশোরীদেরকে ভিন্নভাবে প্রভাবিত করে থাকে। ফর এক্সাম্পল, laws and policies often restrict adolescents' access to reproductive health information and services, especially when they are unmarried. এখানে আমরা দেখলাম কি উদাহরণস্বরূপ যে আইন কানুন এবং পদ্ধতিসমূহ প্রায়ই কিশোর কিশোরীদের প্রজনন বিষয়ক স্বাস্থ্যগত ও সেবা গ্রহণের সুবিধা নিয়ন্ত্রণ করে থাকে, বিশেষ করে যখন তারা অবিবাহিত থাকে। Addition, even when services do exist, provider attitudes about adolescents often pose a significant barrier to use of those services. উপরন্তু যদি সেবার ব্যবস্থাও থাকে তবু কিশোর কিশোরীদেরকে এই সেবাগুলো প্রদান করার সময় সেবা প্রদানকারীদের মানুষের মধ্যে একটা মনোভাব থাকে, যার কারণে তারা এটা পায় না এবং এই সেবাটা পাওয়াই তাদের একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। ওকে, তারপর কি অ্যাডোলেসেন্স ডিপেন্ড অন দেয়ার ফ্যামিলিস। এটা একটা বড় জিনিস, কারণ যেহেতু তারা এখনও ফুললি সিদ্ধান্ত নেওয়ার মতো ক্যাপাবল না, দে নর্মালি ডিপেন্ড অন দেয়ার ফ্যামিলিস। তাদের পরিবারের উপর নির্ভরশীল, দেয়ার কমিউনিটিস, তাদের সমাজ, স্কুলস, হেলথ সার্ভিসেস অ্যান্ড দেয়ার ওয়ার্ক প্লেসেস টু লার্ন আ ওয়াইড রেঞ্জ অফ স্কিল সেট that can help them to cope with the pressures they face and make a successful transition from childhood to adulthood. এবং তারা কিশোর কিশোরের ব্যাপক পরিসরের দক্ষতা যা তাদেরকে চাপের মুখোমুখি হয় তা মোকাবিলা করতে তাদেরকে সফলভাবে শৈশব থেকে যৌবনে পদার্পণ করতে সাহায্য করে, সেগুলো শিখতে তারা তাদের পরিবার, সম্প্রদায়, স্কুল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, তাদের কর্মস্থলের উপর নির্ভর করে। অর্থাৎ এই যে ট্রানজিশনটা ভালো মতো হওয়ার জন্য তারা এই এলিমেন্টগুলোর উপর তারা নির্ভর করে, স্কুল, কলেজ থেকে শুরু করে কমিউনিটি, সোশ্যাল সার্ভিসেস, হেলথ সার্ভিসেস, ফ্যামিলি, তাদের উপর ডিপেন্ড করে থাকে। আচ্ছা, সো parents members of the community, service providers and social institutions have the responsibility to both promote adolescent development and the adjustment and to intervene effectively when problems arise. পিতামাতা, সম্প্রদায় সদস্যগণ, সেবা প্রদানকারীগণ এবং সামাজিক প্রতিষ্ঠানের কিশোর উন্নয়ন ও উপযোজন এবং সমস্যা সৃষ্টির ক্ষেত্রে কার্যকরভাবে হস্তক্ষেপ উভয় ক্ষেত্রে সকলের দায়িত্বটা রয়েছে। সো এটা মূলত কিশোর কিশোরীদের একার কাজ না, এটা হলো পুরো সমাজের কাজ যে তাদেরকে এই সময়টাতে সুন্দরভাবে গাইড করা, বিকজ দে হ্যাভ দ্যাট মাচ ইনফ্লুয়েন্স অন দেয়ার লাইফ। সো আমরা যদি কিশোর কিশোরীদেরকে ভালো মতো যদি গাইড করতে পারি, দেয়ার ফিউচার উইল বি গ্রেট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফিউচার অফ আর নেশন উইল বি গ্রেট। সো এটা চলে অ্যাডোলেসেন্স সম্পর্কে বা বয়সন্ধিকাল সম্পর্কে আমরা একটা আর্টিকেল পড়লাম। এবার আমরা চলবো অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। এবার আমরা এই বয়সন্ধিকাল এবং সেই বয়সন্ধি রিলেটেড কিছু প্রবলেম নিয়ে আমরা কথা বলবো, যেটা বাংলাদেশের প্রেক্ষিতে ওভারঅল। ঠিক আছে, এতক্ষণ আমরা একটা মোটামুটি জেনারেলাইজড
পড়াশোনা করলাম, এবার আমরা বাংলাদেশের কিছু স্পেসিফিক প্রবলেম নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, ফার্স্ট অফ অল, অ্যাডোলেসেন্স কনস্টিটিউট আ নেশনস কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। জাতীয় উন্নয়ন, ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ এবং নতুন প্রজন্ম গঠনের জন্য কিশোর কিশোরীর একটি জাতির প্রধান সম্পদ। অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড ইন লাইফ ওয়েন ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস। ঠিক আছে, সো অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধি হলে জীবনের এমন একটা সময় যখন শৈশব থেকে আমরা যৌবনে উত্তরণ ঘটে, অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইলস আর শেপড, এবং আচরণ এবং জীবনধারাটা গড়ে ওঠে। According to the WHO or World Health Organization, adolescence is the period which shapes the future of girls and boys' lives. WHO এর মতে বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে কি, বয়ঃসন্ধির একটা সময় যেটা কি করে, এই যে শিশু মানে বালক এবং বালিকাদের জীবনটা কি করে, শেপ করে মানে কি, তাদের ভবিষ্যৎ কেমন হবে সেটা ভবিষ্যৎ গঠন করে। দেয়ার আর 28 million adolescents in Bangladesh, 30.7 million of them are girls and 14.3 million are boys. So আমরা একটা নাম্বার পাইলাম যে অ্যারাউন্ড 28 মিলিয়ন কিশোর কিশোরী বর্তমানে বাংলাদেশে রয়েছে। তাদের মধ্যে আমরা দেখলাম 13.7 মিলিয়ন কি মেয়ে এবং 14.3 মিলিয়ন কি ছেলে। ওকে, আচ্ছা, the situation of adolescent girl in Bangladesh is characterized by inequality and subordination within the family and the society. তো এই বাংলাদেশের কিশোরীদের যে অবস্থা সেটা আমরা দেখলাম যে ফ্যামিলি আর সোসাইটি, পরিবার এবং সমাজের মধ্যেই কি দেখতেছি আমরা, ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন। ঠিক আছে, আমরা দেখলাম কি বৈষম্য এবং বশ্যতার বৈশিষ্ট্যে চিহ্নিত তারা। দিস ইনইকুয়ালিটি লিডস টু ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, এবং এই বৈষম্য ব্যাপকভাবে তাদেরকে কোথায় ঠেলে, চাইল্ড ম্যারেজ বা বাল্য বিবাহের দিকে ঠেলে, অ্যান্ড মার্জিনালাইজেশন অর এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস, অ্যান্ড ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউস, এবং যার ফলে তারা কি হয়, স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক সুবিধার ক্ষেত্রে অতি নগণ্য, মানে খুব কম পরিমাণে সুযোগ ও বা বঞ্চনা এবং শারীরিক ও যৌন নির্যাতনের ক্ষেত্রে অরক্ষিত অবস্থা সৃষ্টি করে। নেক্সট, ওকে, এবার হলো ইন বাংলাদেশ দ্য লিগাল এজ অফ ম্যারেজ ইজ 18 ফর গার্লস অ্যান্ড 21 ফর বয়েজ। এটা রিসেন্টলি হয়তো চেঞ্জ হতে পারে বিভিন্ন সময়, যে ক্ষেত্র বিশেষে 16 বছর বয়সেও পারমিশন দেওয়া হয় মেয়েদেরকে, ছেলেদের 18 বছর বয়স ক্ষেত্র বিশেষে, বাট নর্মালি ল যেটা আছে সেটা হলো 18 বছর বয়স হলো মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের জন্য 21 বছর বয়স হলো বিয়ের সময়। হাউএভার 33%, কত, 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15 and 60% become mothers by the age of 19. সংখ্যাটা দেখো, 33%। আমরা যে 13.7 মিলিয়ন কিশোরীর কথা বললাম একটু আগে, তাদের 33% কি হচ্ছে, 18 তো ছাড়ো, 15 বছর হওয়ার আগে তাদের বিয়ে হয়ে যাচ্ছে, প্রথম কথা। তারপর কি হচ্ছে, তাদের মধ্যে আবার 60%, যে 33%-এর কথা বললাম, তাদের মধ্যে 60% আবার কি হচ্ছে, 19 বছর বয়স হওয়ার আগেই তারা মা হয়ে যাচ্ছে। রিসার্চ ফাইন্ডস দ্যাট অ্যাডোলেসেন্স উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, আমাদের গবেষণা যেটা বলে যে কিশোররা যারা হায়ার লেভেল অফ এডুকেশন, যাদের কাছে উচ্চতর শিক্ষা আছে, অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ টেন্ড টু ম্যারি অ্যাট আ লেটার এজ, অর্থাৎ যাদের পারিবারিক অবস্থা ভালো, যারা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তাদের ক্ষেত্রে এই বিয়ের প্রবণতাটা এত আগে দেখা যায় না, তাদের ক্ষেত্রে দেখা যায় আরও পরে তারা বিয়েটা করে। বয়েজ হাউএভার বিকাম রেডি ফর ম্যারেজ অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড, ছেলেরা কিন্তু বয়ঃসন্ধি এবং যৌবনভাবে কয়েক বছর পরেই বিবাহের জন্য প্রস্তুত হয়। হোয়েন আ গার্ল গেটস ম্যারিড, যখন একজন মেয়ে বিবাহিত হয়ে যায়, যার বিয়ে হয়ে যায়, শি ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল অ্যান্ড বিগিনস ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন-লস হাউসহোল্ড। সে কী করে, তার স্কুল থেকে কিন্তু তাকে আর যাওয়ার পারমিশন দেওয়া হয় না, মানে স্কুলে যাওয়ার পারমিশন আসে, বাট ফ্যামিলি থেকে আর স্কুলে পাঠানো হয় না, এবং তার পরিবর্তে সে কী করে, তার ফুল টাইম কাজ শুরু করে কোথায়, ইন হার ইন-লস হাউসহোল্ড, তার শ্বশুর বাড়ির ঘরের কাজকর্মে সে পূর্ণ মনোনিবেশ করে ফেলে। ইন দ্য ইন-লস হাউস শি ইজ মার্জিনালাইজড, এবং তার শ্বশুর বাড়িতে তাকে
অগ্রাহ্য করা হয়। তো শ্বশুরবাড়িতে তাকে কী করে? অগ্রাহ্য করা হয়। আচ্ছা, শি বিকামস ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউস ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স, এবং যৌতুক সংক্রান্ত নির্যাতন। ডাউরি মানে কিন্তু যৌতুক, ঠিক আছে? ডাউরি মানে যৌতুক, এই যে যৌতুক সংক্রান্ত নির্যাতন সহ সকল অত্যাচারের ক্ষেত্রে সে অরক্ষিত অবস্থায় থাকে, একটা ভালনারেবল পজিশনে থাকে। আচ্ছা, ইন বাংলাদেশ ইট ইজ স্টিল কমন ফর আ ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি। বাংলাদেশের এটা এখনও কমন যে মেয়ের ফ্যামিলি কি করবে? যৌতুক দিবে, ডিসপাইট দ্য প্র্যাকটিস বিং ইললিগাল, যদিও এই প্র্যাকটিসটা ইললিগাল বা অবৈধ। ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার দ্য ম্যারেজ অর ওয়েডিং, অর্থাৎ বিয়ের পরেও কিন্তু, এই বিবাহের পরেও কিন্তু আমাদের দেখতে পারি যে আমরা যৌতুকের ডিমান্ডটা কিন্তু চলতেই থাকে। ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড ইভেন ইফ আর ইনলস আর সাপোর্টিভ, একটা কিশোর বধূর জন্য যদিও তার ইনলস বা শ্বশুর বাড়ির লোকেরা যদি সাপোর্টিভও হয়, দেয়ার আর সিগনিফিক্যান্ট হেলথ রিস্কস ইন টার্মস অফ প্রেগনেন্সি, তারপরও কিন্তু তার গর্ভধারণের ক্ষেত্রে বেশ কিছু পরিমাণে আমরা দেখতে পাচ্ছি সমস্যা আছে। অ্যান্ড চাইল্ড বার্থ, এবং শিশুর জন্মদানের ক্ষেত্রেও দেখি বেশ কিছু শারীরিক বাধা এখানে আছে। দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ আর uninformed or insufficiently informed about the reproductive health and contraception. The majority, অধিকাংশ কিশোর কিশোরী নববধূ এবং তাদের পরিবার প্রজনন বিষয়ক সুস্থতা এবং গর্ভনিরোধ সম্পর্কে অজ্ঞ অথবা সামান্য অবহিত। দ্য ম্যাটারনাল মর্টালিটি রেট ফর অ্যাডোলেসেন্ট ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট। ওকে, দ্য ম্যাটারনাল মর্টালিটি, ম্যাটারনাল মানে হলো মাতৃমৃত্যু, ম্যাটারনাল মর্টালিটি মাতৃমৃত্যুর হার জাতীয় মৃত্যুর হারের দ্বিগুণ। ওকে, নর্মালি যে আমাদের মৃত্যুর হার তার থেকেও দ্বিগুণ হলো মাতৃমৃত্যুর হার এই অ্যাডোলেসেন্টসের কারণে। আচ্ছা, সো হোয়েন অ্যাডোলেসেন্ট গার্লস আর পুলড আউট অফ স্কুল, যখন তাদেরকে স্কুল থেকে বের করা হয় বা বিয়ের পর যখন তাদেরকে স্কুল থেকে নিয়ে আসা হয় বা তাদেরকে স্কুলে যেতে দেওয়া হয় না, আইদার ফর ম্যারেজ, সেটা হইতে পারে বিয়ের জন্য, বিবাহের জন্য, অর ওয়ার্ক, অথবা কাজের জন্য। কারণ দেখা যায় অনেকের ক্ষেত্রে ফ্যামিলিয়াল কন্ডিশন থাকে না, পড়াশোনা করাইতে পারবে, তখন তারা কি করে যে মানুষের বাসায় কাজ করে বা অন্য কোনো পেশায় নিয়োজিত হয়ে যায়। দে অফেন লুজ দেয়ার মোবিলিটি, তারা কি করে? তারা তাদের গতিময়তা সেটা হারায় ফেলে। দেয়ার ফ্রেন্ডস, সোশ্যাল স্ট্যাটাস এবং সব কিছু, তাদের গতিময়তা, তাদের ফ্রেন্ড সার্কেল মানে বন্ধু বান্ধব এবং সোশ্যাল সামাজিক মর্যাদা সব কিছু তারা হারায় ফেলে। দ্য ল্যাক অফ মোবিলিটি অ্যামং অ্যাডোলেসেন্ট গার্লস অলসো কার্টেলস দেয়ার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশন অপরচুনিটিস, এবং এই কিশোরী মেয়েদের গতিময়তার অভাব, এই মোবিলিটির অভাব, যেটা আমরা দেখলাম যে ল্যাক অফ মোবিলিটি, গতিময়তার অভাব, তাদের অর্থনৈতিক এবং উপানুষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে সুযোগও সংকুচিত করে ফেলে। আচ্ছা, মোর ওভার দে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস, তারা স্বাস্থ্যগত ইনফরমেশনের থেকেও আর কি তারা জানে না, তারা পায় না, সেটা তারা অজ্ঞ থাকে। অ্যাকর্ডিং টু এ স্টাডি অনলি অ্যাবাউট 3 in 5 অ্যাডোলেসেন্টস, 5 জনের মধ্যে 3 জন কিশোর বা কিশোরী হ্যাভ বিন এভার হার্ড অফ এইচআইভি, যারা এইচআইভির কথা শুনেছে। ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট মোর দ্যান 50% অফ অ্যাডোলেসেন্ট গার্লস, মানে 50%-এরও বেশি কিশোরী মেয়েরা আর আন্ডারনারিশড, তারা পুষ্টিহীনতায় ভোগে। আন্ডারনারিশড মানে পুষ্টিহীনতা। অ্যান্ড সাফার ফ্রম অ্যানিমিয়া মানে হলো রক্তশূন্যতা। তারা কি আন্ডারনারিশড অ্যান্ড সাফার ফ্রম অ্যানিমিয়া, তারা পুষ্টিহীনতা এবং রক্তশূন্যতায় ভোগে। অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি ইজ অলসো হাই ইন বাংলাদেশ, বাংলাদেশে কিশোরী সন্তান উৎপাদনের সক্ষমতাও বেশি। দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অ্যাডোলেসেন্ট fertility rate to the total fertility rate increased from 20.3% in 1993 to 24.4% in 2007. কিশোরীদের সন্তান উৎপাদনের সক্ষমতার সংযোজন 1993 সালে 20.3% ছিল, তো 2007 সালে বেড়ে 24.4% হয়েছে। মোরওভার
নিওন্যাটাল মর্টালিটি ইজ অ্যানাদার কনসার্ন ফর ইয়াং মাদার্স। ওকে, তাছাড়াও সাম্প্রতিককালে জন্মকালীন মৃত্যু হার যুবতী মায়েদের জন্য আরেকটি উৎকণ্ঠার কারণ। আচ্ছা, সো হোয়াইল দ্য সিচুয়েশন ফর অ্যাডোলেসেন্ট বয়েজ ইজ সামহাট বেটার, যদিও কিছু ক্ষেত্রে এই জিনিসটা ছেলেদের ক্ষেত্রে কিছুটা হলেও বেটার, কারণ ছেলেদের প্রেগনেন্সির যে জিনিসটা এটা থাকে না অনেক সময়, বা এই ধরনের ইস্যুস থাকে না, মাতৃমৃত্যু যেমন একটা ভয় থাকে এরকম থাকে না। মেনি আর ভালনারেবল অ্যান্ড ল্যাক দ্য পাওয়ার টু মেক ডিসিশনস অ্যাবাউট দেয়ার ওন লাইফস। তারপরও তারা নিজেদের জীবনের বিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্ষমতার অভাবে থাকে। মেনি বয়েজ হু আর আনএবল টু গো টু স্কুল, যারা স্কুলে যেতে পারে না, আর আনএমপ্লয়েড, যারা কি বলে যে বেকার থাকে, রিমেইন আনওয়্যার অফ সোশ্যাল অর হেলথ ইস্যুস। তারা কি করে, সামাজিক এবং স্বাস্থ্যগত যে ইস্যুগুলো আছে, যে ব্যাপারগুলো আছে, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়াদিগুলো আছে, সেগুলো সম্পর্কে তারা অজ্ঞ থাকে। দে আর নট কনসিডারেবল রিস্ক অফ বিইং ড্রন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক, তারা একটা উল্লেখযোগ্য রিস্কে থাকে, অপরাধ কাজে জড়িয়ে পড়ার জন্য একটা যথেষ্ট ঝুঁকিতে তারা কিন্তু থাকে। দে আর অলসো মোর লাইকলি টু গেট এক্সপোজ টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহল। ওকে, তাদের মধ্যে মাদক, ড্রাগস অ্যান্ড অ্যালকোহলে আসক্তির সম্ভাবনাটা কিন্তু রয়েছে। সো এই আর কি ওভারঅল তাদের অবস্থা। এবার আমরা বলবো লেসন 4, স্টোরি অফ শিল্পী। শিল্পী নামের একজন ব্যক্তির আমরা এবার একটা স্টোরি পড়ব। ওকে, সো শিল্পী ওয়াজ অনলি 15 years old. শিল্পীর বয়স মাত্র 15 বছর ছিল when she married রশিদ in 2008. ওকে, সো শিল্পীর বয়স যখন মাত্র 15 বছর ছিল তখন তার রশিদের সাথে বিয়ে হয়, যেটা 2008 সালে। ম্যারিং অফ ডটার্স অ্যাট অ্যান আর্লি এজ, ম্যারিং অফ ডটার্স মানে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া অ্যাট অ্যান আর্লি এজ, সেটা কি একটা অল্প বয়সে ইজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফর মেনি ফ্যামিলিজ লিভিং ইন রুরাল বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের গ্রামীণ এলাকায়, বাংলাদেশের রুরাল এরিয়া মানে গ্রামীণ এলাকায় অনেক পরিবারের অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার একটা প্রচলিত রীতি রয়েছে। আফটার হার ওয়েডিং, তার বিয়ের পর শিল্পী জয়েন্ট আ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ। তার বিয়ের পর সে একটা লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপের সাথে যুক্ত হয়েছে, দ্যাট প্রোভাইডস অ্যাডোলেসেন্ট গার্লস উইথ দ্য টুলস নিডেড টু গ্র্যাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস, particularly those pertaining to early marriage and pregnancy। এবং বিবাহের পর শিল্পী কী করলো, নারীর ক্ষমতায়ন বিষয়ক আমরা দেখলাম কি উপরে এখানে কি ছিল, লোকাল এম্পাওয়ারমেন্ট যেটা ছিল, অর্থাৎ ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট মানে ক্ষমতায়ন বিষয়ক। একটি স্থানীয় দলে বা গ্রুপে যোগ দেয় যারা কিশোরী মেয়েদের ধীরে ধীরে সাংস্কৃতিক প্রথাসমূহ পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি, বিশেষ করে বাল্যবিবাহ এবং গর্ভধারণ বিষয়ক জিনিসপাতি সরবরাহ করে থাকে। আচ্ছা, দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস ইনক্লুড ডিসকাশন আলোচনা মানে কি আলোচনা অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ বিহেভিয়ার রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ মানে প্রজনন স্বাস্থ্য বিষয়ক, রিপ্রোডাক্টিভ হেলথ মানে প্রজনন স্বাস্থ্য বিষয়ক যেই আচরণ রয়েছে সেটা অত্যন্ত কার্যকরভাবে পরিবর্তন করার বিষয়ে আলোচনা করে থাকে। আচ্ছা, ওকে, সো নেক্সট টু রিপ্রোডাক্টিভ হেলথ। ওকে, ইট অলসো, আচ্ছা, as well as one-on-one counseling. It also offers peer-to-peer support and life skills training that help adolescents say no to early marriage. এবং এটা একটা কাজ করে, সেটা কি, এছাড়া এটি দুই সমবয়সী ব্যক্তির মধ্যে অনুষ্ঠিত পরামর্শমূলক সহযোগিতা ও জীবন সম্পর্কিত জ্ঞানের উপর প্রশিক্ষণ, যা কিশোরীদের বাল্যবিবাহকে না বলতে সাহায্য করে, তাদেরকে না বলতে শেখায় এখানে। আচ্ছা, দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ ইজ one of more than 10,000 groups supported by some local NGOs or non-government organization working all over Bangladesh। এবং সারা বাংলাদেশে কর্মরত কিছু স্থানীয় বেসরকারি সংস্থার সহায়তায় পরিচালিত 10,000-এরও বেশি দলের অন্যতম নারীর ক্ষমতায়ন দল হলো এটা। আচ্ছা, সো এখানে কেন তারা না বলতে সহায়তা করে? এখন দেখো, আমরা কিন্তু প্রিভিয়াস সেশনে যখন আমরা অ্যাডোলেসেন্ট সম্পর্কে জানতেছিলাম, বয়সন্ধিকাল সম্পর্কে জানতেছিলাম, আমরা কয়েকটা জিনিস কিন্তু খেয়াল করেছি। সেটা হলো যে এই যে আমাদের ওভারঅল যে বয়সন্ধিটা আছে, এই বয়সন্ধিতে কি হয় যে কিশোরীদের কিন্তু
নিজের সিদ্ধান্ত নেওয়ার কিন্তু ক্ষমতা তাদের কিন্তু থাকে না, তারা নিজের সিদ্ধান্ত নিতে পারে না। দ্যাটস হয় তাদেরকে কিন্তু শেখায় দেওয়া হয় যে কোনটা ঠিক কোনটা ভুল, কীভাবে কী করতে হবে না করতে হবে। এই জন্য ওভারঅল জিনিসগুলোর জন্য তারা একটা ট্রেনিং প্রোগ্রাম রান করে, কারণ তারা তো জানে না যে বিবাহ তাদের জীবনের জন্য ভালো কি খারাপ এত আর্লি এজে, এই জন্য আর কি তারা এই কাজটা করে। দিস এনজিওস ওয়ার্ক থ্রু কানাডাস অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট হুইচ অলসো এইমস টু ইনক্রিজ অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিসেস ফর অ্যাডোলেসেন্ট। ওকে, এই বেসরকারি সংস্থাগুলো কানাডার অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট, যার লক্ষ্য কিশোর কিশোরীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ বৃদ্ধি করা, সেটির মাধ্যমে কাজ করে থাকে। ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশনস শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড দ্য পটেনশিয়ালি হার্মফুল ইফেক্টস অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। এবং এরকমই একটা সেশনের মাধ্যমে শিল্পী প্রথমবারের মতো বুঝতে পারে অল্প বয়সে বিবাহ এবং গর্ভধারণের সম্ভাব্য কুফলগুলো সম্পর্কে। তার আগে কিন্তু শিল্পী অবগত ছিল না, যার কারণে সে কিন্তু বিয়েতে রাজি হয়ে গিয়েছে এবং বিয়ে করে ফেলেছে। এবং পরবর্তীতে যখন সে সেশনগুলো করা শুরু করলো, একটা সেশনের মাধ্যমে সে জানতে পারলো যে গর্ভধারণের যে রিস্কগুলো আছে তার সে সময় যেহেতু তার বয়স অল্প সেটা সম্পর্কে। হোয়াইল ম্যাটার্নাল মর্টালিটি ইন বাংলাদেশ হ্যাজ ডিক্লাইন্ড বাই মোর দ্যান 50% সিন্স 2001 বা 2001, ম্যাটার্নাল মর্টালিটি মানে মাতৃমৃত্যুর হার বাংলাদেশে যেখানে 2001-এর পর থেকে কমছে 50%-এর নিচে, দ্য রেট অফ রিমেইনস হাই 173 with 173 maternal deaths per 1 lakh live births in 2017. যদিও 2001 সালে বাংলাদেশের পর থেকে বাংলাদেশের মাতৃমৃত্যুর হার 50% কমে গেছে, তারপরও 17 সালে জীবিত সন্তান প্রসবের মধ্যে 173টি ওভারঅল আমাদের কি হয়েছে যে 173টি প্রতি 1 লাখের মধ্যে 173 জনের মৃত্যু হয়েছে। ড্রপিং ফ্রম 322 বা 322টি ইন 2001, যেটা 2022 সালে, যেটা 2001 সালে ছিল 322, সেটা 2017 সালে হয়েছে 173। বাট তারপরেও কিন্তু নাম্বারটা কিন্তু অনেক বেশি। 173টা জীবন তো আর অনেক মানে ছোটোখাটো ব্যাপার না, একটা মানুষের জীবনের মূল্যই কিন্তু অনেক, ঠিক আছে। 173 জন মানুষ মারা গেছে শুধুমাত্র সন্তান প্রসব করতে গিয়ে। আচ্ছা, গার্লস হু গেট প্রেগনেন্ট আর অ্যাট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশনস। মেয়েরা যারা প্রেগনেন্ট হয় বা যারা গর্ভধারণ করে তাদের মধ্যে কি হয়, মারাত্মক শারীরিক জটিলতার স্বাস্থ্য ঝুঁকিতে তারা কিন্তু থাকে। তো দিস ইনক্লুড ডেঞ্জারাস hemorrhage and fistula, a painful internal injury caused by obstructed childbirth that commonly leads to serious maternal morbidities and social exclusion. সো এটা কি করে, এগুলোর মধ্যে রয়েছে মারাত্মক রক্তক্ষরণ, ঠিক আছে, মারাত্মক রক্তক্ষরণ যেটা হেমোরেজ যেটাকে বলছি আমরা, ডেঞ্জারাস হ্যামোরেজ ও ভগন্দর মানে যেটা ফিস্টুলা ভগন্দর, বাধাপ্রাপ্ত সন্তান প্রসবের কারণে সৃষ্ট একটি অভ্যন্তরীণ ক্ষত, একটা ইন্টারনাল ইনজুরি কজ বাই দ্য অবস্ট্রাকশন চাইল্ড বার্থ। আমরা যেটা দেখলাম যে বাধাপ্রাপ্ত সন্তান জন্ম প্রসবের কারণে সৃষ্ট একটি অভ্যন্তরীণ ক্ষত, ইন্টারনাল ইনজুরি দ্যাট কমনলি লিডস দ্যাট, যা সাধারণত প্রসূতি মায়েদের সাংঘাতিক অসুস্থতা, যেটা মরবিডিটি, সাংঘাতিক অসুস্থতা মরবিডিটি, ম্যাটারনাল মরবিডিটি অ্যান্ড সোশ্যাল এক্সক্লুশন বা সামাজিক এক্সক্লুশন মানে বিচ্ছিন্নতা, সোশ্যাল এক্সক্লুশন মানে সামাজিক বিচ্ছিন্নতা তৈরি করে। when শিল্পী হার্ড দোজ রিস্ক, যখন শিল্পী সেই রিস্কগুলোর কথা শুনলো বা সেই ভীতি মানে ঝুঁকিগুলোর কথা শুনলো, শি ইনভাইটেড হার হাজব্যান্ড রশিদ, তার স্বামী রশিদকে ডাকলো টু ডিসকাস প্রেগনেন্সি উইথ আ কাউন্সিলর। তার স্বামী রশিদকে ডাকলো গর্ভধারণ নিয়ে একজন কাউন্সিলরের সাথে কথা বলার জন্য। ওকে, আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, রশিদ অ্যাগ্রি টু ডিলে হ্যাভিং চিলড্রেন for 5 years despite pressures from his parents and neighbors to produce an offspring. এবং রশিদ কী করলো, এই মিটিংয়ে জয়েন করার পর সে যখন সেই রিস্কগুলো সম্পর্কে শুনলো, সে পরবর্তী কি সম্মত হলো শিল্পীর সাথে যে আগামী 5 বছরের জন্য যাতে মানে গর্ভধারণ না করার জন্য, এবং যতই তার প্রেশার থাকুক না কেন, ফ্যামিলিয়াল প্রেশার ছিল, প্রতিবেশীদের প্রেশার ছিল, নাতির মুখ দেখবে, নর্মাল যেটা আমাদের দেখো যে একটা অফস্প্রিং বা সন্তানের জন্য। সো টুগেদার দ্য কাপল মেট উইথ আ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার
হু ইনফর্ম দেম অ্যাবাউট ভেরিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশনস অ্যাভেলেবল। এবং তারপর এরা কী করলো, একসময় দম্পতি নারীদের স্বাস্থ্যসেবা প্রদানকারী একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেন, যিনি তাদের পরিবার পরিকল্পনা সংক্রান্ত সহজপ্রাপ্য বিভিন্ন বিকল্প পদ্ধতির কথা অবহিত করেন। ওকে, আচ্ছা। সো শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবার্স কন্টিনিউ টু প্রেশারাইজ দ্য নিউলিওয়েডস। এই নববিবাহিত দম্পতিকে শিল্পীর মাদার ইন ল মানে কি শাশুড়ি, অ্যান্ড নেইবার্স মানে প্রতিবেশীরা, কন্টিনিউড টু প্রেশারাইজ ধারাবাহিকভাবে, কন্টিনিউ মানে ধারাবাহিকভাবে প্রেশারাইজ করা, তাদেরকে চাপ দিতে থাকলো। শিল্পী শাশুড়ি এবং প্রতিবেশী এই নবদম্পতিকে চাপ দিতে থাকলো। ডিপলি রুটেড কালচারাল, গভীরভাবে রুটেড কালচারাল প্র্যাকটিসেস, সাংস্কৃতিক যেই প্র্যাকটিস অ্যান্ড ট্রেডিশনস caused a rift between Shilpi and Rashid and their extended family, some of whose members insulted and criticized the couple. এবং গভীরভাবে প্রথিত সাংস্কৃতিক রীতি ঐতিহ্য শিল্পী রশিদ এবং তাদের যৌথ পরিবারের মধ্যে একটা ফাটল সৃষ্টি করেছিল, এবং পরিবারটি সদস্যদের মধ্যে কেউ কেউ তাদেরকে অপমান এবং সমালোচনা করেছিল। Unable to convince their close relatives of the risk, Shilpi and Rashid returned to the counselor. They took the help of a parent peer who had been trained to speak to the other parents about adolescent issues. এবং তারপর তারা কি করেছিল, তাদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদেরকে এই ঝুঁকি সম্পর্কে বোঝাতে তারা যখন ব্যর্থ হয়েছিল, তখন তারা আবার সেই কাউন্সিলরের কাছে ফেরত গিয়েছিল এবং গিয়ে পরামর্শকের কাছে গিয়েছিল, এবং তারা কিশোরীদের বিষয়ে অন্যান্য পিতামাতার সাথে কথা বলায় প্রশিক্ষিত একজন পিতামাতা সমকক্ষ ব্যক্তির সহায়তা নিয়েছিল, যারা বেসিক্যালি পিতামাতাকে ম্যানেজ করতো। আচ্ছা, শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবারহুডস ইভেনচুয়ালি কেম টু আন্ডারস্ট্যান্ড দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি প্রেগনেন্সি অন মাদার অ্যান্ড চাইল্ড। এবং তারপর শিল্পীর শাশুড়ি বা মাদার ইন ল অ্যান্ড নেইবার্স এবং প্রতিবেশীরা কী করলো, ইভেনচুয়ালি কেম টু আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে পারলো, তারা বুঝলো দ্য হার্মফুল ইফেক্টস, ক্ষতিকর প্রভাব অফ আর্লি প্রেগনেন্সি, ঠিক আছে, সে সময়ের পূর্বে যে প্রেগনেন্সি বা অল্প বয়সে যে গর্ভধারণ, আর্লি প্রেগনেন্সি অফ মাদার অ্যান্ড চাইল্ড, সেটা মা এবং শিশুর প্রতি কী রকমের মানে খারাপ প্রভাব ফেলবে সেটা নিয়ে। ওকে, আচ্ছা। সো আফটার দ্যাট দ্য ভিলেজার্স নো লঙ্গার প্রেশারাইজড দ্য কাপল, এবং তারপর গ্রামবাসীরা আর কখনোই সেই যুগলকে বা সেই জুটিকে আর প্রেশারাইজ করেনি, চাপ প্রকার করেনি তাই দম্পতিকে। দেয়ার প্যারেন্টস অ্যান্ড নেইবার্স বিগেন টু সাপোর্ট দেম অ্যান্ড স্পিক আউট অ্যাগেনস্ট আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। এবং তারপর এই সব কিছু জানার পর তাদের পরিবার, তাদের বাবা মা এবং তাদের প্রতিবেশীরা তাদেরকে আর কখনোই প্রেশারাইজ করেনি, তাদের প্রতি চাপ প্রয়োগ করেনি কি বলে যে এই বিষয়গুলোতে। এবং তারপর থেকে তারাও আর কি এই আর্লি ম্যারেজ, বাল্যবিবাহ এবং আর্লি প্রেগনেন্সি এবং এই মানে আর্লি যে অল্প বয়সে গর্ভধারণ, এইগুলোর বিরুদ্ধে তারা কথা বলা শুরু করলো। এই আর কি। এবার আমরা চলে আসলাম লেসন 4। লেসন 4 কি আমাদের, সে নো টু বুলিং। সো বুলিংয়ের সাথে আমরা অলরেডি পরিচিত না, তাই না? আমরা তো ক্লাসের মধ্যে আমাদের ফ্রেন্ডদের সাথে আমাদের তো বুলিং আমাদের হয়ে থাকে, তাই না? আমাদের ক্লাসের ফ্রেন্ড যারা মনে করো একটু স্বাস্থ্যবান বা ওভারঅল মনে করো যে আমাদের স্বাস্থ্যবান ফ্রেন্ড বা আমাদের বিভিন্নজন বিভিন্ন রকম মানুষজন আছে না, যে কেউ একটু লম্বা তারা আমরা কী বলি লম্বু, কেউ একটু শর্ট খাটো তারা আমরা বলি কি বাইট্টা বাংরু, ঠিক আছে না? এরকম বিভিন্নজনকে বিভিন্ন, যে একটু স্বাস্থ্যবান তাকে আমরা বলি কি মোটু, যে একটু স্বাস্থ্য কম তারা আমরা চিকনা, এরকম বিভিন্নজনকে বিভিন্ন নাম, আরও খারাপ খারাপ নামে তোমরা বলে থাকো আমি জানি, রিপোর্ট আছে, বাট তারপর ক্লাসের সুবিধার্থে আমি বললাম না কিছু, বাট এটাকেই বুলিং করা বলে, বুলি করা বলে, যেটা করা আসলে উচিত না। এখন বুলিং নিয়ে আমরা একটা প্যাসেজ আমরা পড়বো। সো চলো শুরু করা যাক আমাদের এই প্যাসেজটা। ওকে, সো ইন বাংলাদেশ 35% অফ স্টুডেন্টস, বাংলাদেশে 35% স্টুডেন্ট এজড বিটুইন 13 to 15 13 থেকে 15 বছরের ভিতরে 35% স্টুডেন্ট বিং বুলিড 1 or more days in 30 days or involved in a
physical fight at least once 12 months in 2014 says a news report. সো কি বলছে যে একটি নতুন প্রতিবেদনে বলা হয় বা নিউজ রিপোর্টে বলা হয় 2014 সালে বাংলাদেশে 13 থেকে 15 বছর বয়সী 2014 সালে, এখন যদিও 2023 চলতেছে, 9 বছর আগের রিপোর্ট একটা পড়তেছি আমরা, 35% 35%ই 30 দিনের মধ্যে একদিন অথবা আরও বেশি দিন হয়রানি বা উৎপীড়নের শিকার হতে হয় এবং 12 মাসের মধ্যে কমপক্ষে একবার হলেও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। গ্লোবালি হাফ অফ দ্য স্টুডেন্টস এজড বিটুইন 13 and 15 ওয়ার্ল্ড ওয়াইড, অ্যারাউন্ড 150 মিলিয়ন রিপোর্ট having experienced peer-to-peer violence such as physical fights or forms of bullying from their peers in and around school, according to the report released by UNICEF. কি বলছে এখানে? ইউনিসেফ কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিকভাবে বিশ্বব্যাপী 13 থেকে 15 বছর বয়সী ছাত্রছাত্রীদের অর্ধেক, প্রায় 150 মিলিয়ন বা 15 কোটির কাছাকাছি স্কুলের আশেপাশে তাদেরই সমবয়সীদের দ্বারা সমকক্ষীয় সহিংসতা, যেমন সংঘর্ষ, মারামারি বা অন্য ধরনের হয়রানি উৎপীড়নের ঘটনা আর কি অর্জন করে। সরি, একটু পানি খেয়ে নেই। ওকে, সো তারপর কি হয়? দ্য রিপোর্ট ইজ বেসড on data from the health behavior in school-aged children, cross-national study and the global school-based student health service. সেটা কি হয়েছে? এই স্কুল বয়সী শিশুদের স্বাস্থ্যগত আচরণ, বহুজাতিক সমীক্ষা এবং স্কুলগামী ছাত্রছাত্রীদের বিশ্ব স্বাস্থ্য সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যপাত্রের উপর ভিত্তি করে প্রতিবেদনটি করা হয়েছে। আচ্ছা, দ্য ডেটা ইনক্লুড 122 কান্ট্রিজ, 122টা দেশ, এবং রিপ্রেজেন্টিং 51% অফ দ্য গ্লোবাল পপুলেশন অ্যান্ড বিটুইন 13 to 15। ওকে, রিপ্রেজেন্টিং 51%, মানে 51% কি গ্লোবাল পপুলেশন, 122টা দেশ, 13 থেকে 15 বছর বয়সী বিশ্ব শিশু জনসংখ্যার 51%কে প্রতিনিধিত্ব করে। আচ্ছা, দ্য রিপোর্ট ফাইন্ডস দ্যাট স্টুডেন্টস এক্সপিরিয়েন্স দেয়ার forms of violence at school such as attacks in classroom or physical punishment by teachers. প্রতিবেদনে পাওয়া যায় যে স্কুল ছাত্রছাত্রীরা অন্য ধরনের সহিংসতারও শিকার হয়, যেমন শ্রেণীকক্ষে আক্রমণ অথবা শিক্ষকদের দ্বারা শারীরিক শাস্তি। About 72 million school-aged children live in countries where they are not fully protected by law and against forms of physical punishment in the school, according to the report. প্রতিবেদন অনুযায়ী প্রায় 720 মিলিয়ন, যেটা প্রায় 72 কোটি 72 কোটি স্কুল বয়সী শিশুরা এমন দেশে বসবাস করে যেখানে তারা স্কুলে বিভিন্ন ধরনের শারীরিক শাস্তি থেকে আইনের দ্বারা সম্পূর্ণ সুরক্ষিত নয়। এডুকেশন ইজ দ্য কি টু দ্য বিল্ডিং পিসফুল সোসাইটিস অ্যান্ড ইয়েট ফর মিলিয়ন্স অফ চিলড্রেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো আমরা কি দেখলাম যে শিক্ষা কি করে? শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য চাবিকাঠি। এডুকেশন ইজ দ্য কি টু বিল্ড পিসফুল সোসাইটিস, এবং তথাপিও পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ শিশুর জন্য স্কুল নিজেই নিরাপদ নয়, এবং কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে স্কুল নিজেই নিরাপদ নয়। আমরা মাঝে মধ্যে নিউজ চ্যানেলে দেখি না যে স্কুলের মধ্যেই দেখা যায় যে আমাদের শিশুদের প্রতি নানা ধরনের নির্যাতনের দেখি সেক্সুয়াল অ্যাসল্টও হয়ে থাকে স্কুলের মধ্যে। আচ্ছা, স্কুল ইট ইজ নট সেফ, সেড ইউনিসেফ ডিরেক্টর হেনরিয়েট্টা ফোর্ড। এভরি ডে স্টুডেন্টস ফেস মাল্টিপল ডেঞ্জার্স ইনক্লুডিং ফাইটিং, pressure to join gangs, bullying both in person and online, violent discipline, sexual harassment, armed violence. In the short term, this impacts their learning, and in the long term, it can lead to depression, anxiety, and even suicide. Violence is an unforgettable lesson that no child needs to learn. আচ্ছা, সো ইউনিসেফ কার্যনির্বাহী প্রধান পরিচালক হেনরিয়েটা ফোর বলেন, প্রতিদিন ছাত্রছাত্রীদের বহুবিধ বিপদের মুখোমুখি হতে হয় স্কুলেও, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে লড়াই, গ্যাংয়ে যোগদান, চাপ,
গুন্ডামি বা নিপীড়ন, সরাসরি এবং অনলাইনে সহিংস নীতি, যৌন নিপীড়ন, সশস্ত্র সংঘাত স্বল্পমেয়াদে তাদের শিক্ষাকে ব্যাহত করে থাকে এবং দীর্ঘমেয়াদে এটি হতাশা, দুশ্চিন্তা, এমনকি আত্মহত্যার দিকে নিয়ে যায়। সংঘাত বা সহিংসতা হলো একটি অবিস্মরণীয় শিক্ষা যা কোনো শিশুরই শেখার প্রয়োজন পড়ে না। আচ্ছা, গ্লোবালি স্লাইটলি মোর দ্যান 1 in 3 স্টুডেন্টস বিটুইন 13 and 15 said they experience bullying according to the report. About 1 in 3 has been involved in physical fights. এখানে কি বলতেছে যে প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী 13 থেকে 15 বছর বয়সী 3 জন ছাত্রছাত্রীর মধ্যে একজনের কিছু বেশি ছাত্রছাত্রী হয়রানি বা উৎপীড়নের শিকার হয় এবং 3 জনের মধ্যে প্রায় একজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। On the other hand, 17 million young adolescents in 39 industrialized countries have admitted bullying others at school according to the report. এবং অপরদিকে প্রতিবেদন অনুযায়ী 39টি শিল্পোন্নত দেশের 17 মিলিয়ন তরুণ কিশোর কিশোরী স্কুল অন্যদেরকে উৎপীড়নের স্বীকার করেছে। সো আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের মধ্যে বিভিন্ন রকমের রিস্ক ফ্যাক্টরগুলো থাকে। দেখা যায় যে কারণ আমরা দেখেছি স্কুলে নর্মালি কী থাকে, সবাই তো আর ভালো হয় না, ভালো বন্ধু থাকে, খারাপ বন্ধু থাকে, কেউ আবার স্কুল লাইফেই কেউ দেখা যায় যে মাদকের সঙ্গে জড়ায় যায়, কেউ আবার দেখা যায় অন্যান্য খারাপ অভ্যাসের সাথে জড়ায় যায়। সো বিভিন্ন রকম ডিপেন্ড করে, কারণ এক একজনের আপব্রিঙ্গিং এক এক রকম, ঠিক আছে, এটা একটা ফ্যাক্টর এখানে। সো হোয়াইল গার্লস অ্যান্ড বয়েজ আর ইকুয়ালি অ্যাট রিস্ক অ্যাট বুলিং, গার্লস আর মোর লাইকলি টু বিকাম ভিকটিমস। মেয়েরা বেসিক্যালি এখানে মনস্তাত্ত্বিকভাবে আরও বেশি পরিমাণ ঝুঁকির মধ্যে আছে। সাইকোলজিক্যাল ফর্মস অফ বুলিং অ্যান্ড বয়েজ আর মোর অ্যাট রিস্ক অফ ফিজিক্যাল ভায়োলেন্স অ্যান্ড থ্রেটস। আর ছেলেদের ক্ষেত্রে সেটা কি শারীরিক লাঞ্ছনা এবং হুমকির মধ্যে তারা বেশি আছে। দ্য রিপোর্ট নোটস দ্যাট ভায়োলেন্স ইনভলভিং ওয়েপন্স ইন স্কুলস সাচ এস নাইভস অ্যান্ড গানস কন্টিনিউস টু ক্লেম লাইভস। এবং এমনকি এটাও দেখা গেছে বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন দেশে যে স্কুলে ছুরি এবং বন্দুকের মতো অস্ত্র ব্যবহার করে সহিংসতা করে সেখান থেকে কিন্তু শিক্ষার্থীদের জীবনটাও চলে গিয়েছে। ইট অলসো সেজ দ্যাট ইন অ্যান ইনক্রিজিংলি ডিজিটাল ওয়ার্ল্ড একটা ক্রমবর্ধিষ্ণু প্রযুক্তিগত বিশ্বে বুলিস আর disseminating violent, hurtful and humiliating content with the click of a button. এবং এই ক্রমবর্ধিষ্ণু কম্পিউটার প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তির এই পৃথিবীতে একটি বাটনের খোঁচার মাধ্যমে উৎপীড়নকারীরা সহিংস এবং অপমানজনক বিষয়বস্তু ছড়াচ্ছে। এটা আমরা অলরেডি পরিচিত, আমরা তো সবাই এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করি, কেউ ফেসবুক, কেউ টুইটার, কেউ ইনস্টাগ্রাম, আরও বিভিন্ন রকম ইউজ করি, কেউ রেডিট, নেম ইট। তাছাড়াও আমরা দেখি সেখানে কি যে আমরা আমাদের হাতের মধ্যেই তো সব কিছু না, লাইক আমি যদি একটা ফোন নিই সামনে হাতে, যে মনে করো বেসিক্যালি যে ফোন, ঠিক আছে, ফোনের মধ্যে আমরা মনে করো যে কোনো একটা অ্যাপে ঢুকে আমরা মনে করো একটা আমি একটা ব্যক্তিকে চিনি না, জানি না, তার সম্পর্কে একটা কমেন্ট করে দিলাম, ঠিক আছে, বা কারো পোস্টের নিচে বা কারো যে কোনো কিছু নিচে আমরা দেখি কি আমরা কিন্তু এরকম অনেক ধরনের অনলাইনে বুলি করে থাকি, ঠিক আছে। বন্ধুর পোস্টের নিচে যায় আমরা খুব বাজে কমেন্ট করি, আবার দেখা যায় যে আমরা ফেক অ্যাকাউন্ট খুলে দেখা যায় যে বিভিন্ন সেলিব্রিটিসের পোস্টের নিচে যে আমরা উল্টাপাল্টা কমেন্ট করি। সেরকম বিভিন্ন রকম জিনিস কিন্তু আমরা আমরা নিজেরাও দেখি যে আমরা কিন্তু মিলাইতে পারতেছি, উই ক্যান রিলেট অ্যাট লিস্ট। সো সাইবার বুলিং ইজ বেসিক্যালি অ্যান অ্যাক্ট ডান বাই আ পারসন অ্যাগেনস্ট আনাদার পারসন। সো সাইবার উৎপীড়নটা কি, মূলত এক ধরনের গুন্ডামি যে একজন ব্যক্তি যে অন্য ব্যক্তির বিরুদ্ধে সামাজিক মাধ্যম তথা বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে করে থাকে। ওকে, সো ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এটা হয়ে থাকে। সো আ ফিউ এক্সাম্পলস অফ সাইবার বুলিং আর কজিং সামওয়ান হার্ম বাই পোস্টিং আনওয়ান্টেড অর প্রাইভেট ইনফরমেশন। কেউ যদি কারো কি বলে যে আপত্তিকর কোনো কিছু তথ্য যদি শেয়ার করে বা পোস্ট করে, থ্রেটেনিং আ পারসন বাই সেন্ডিং মিন মেসেজেস বাই ইমেইলস, কাউকে যদি আমরা হুমকি দেওয়া হয়, সেখানে যদি গালিগালাজ করে বা যে কোনোভাবে যদি মেইল পাঠানো হয়, সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটের মধ্যে যদি তাকে হুমকি দেওয়া হয়, টেক্সট অর অডিও মেসেজ পাঠানো হয়, সেখানে স্প্রেডিং রিউমার্স, কারোর সম্পর্কে যদি গুজব ছড়ানো হয়, বা ইমেইল আর সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইটস, শেয়ারিং প্রাইভেট অর ইম্বারেসিং পিকচার্স, কারো গোপন বা আপত্তিকর ছবি যদি ছাড়া হয়, ক্রিয়েটিং ফেক অর প্রোফাইল যদি ছাড়া হয়, কারো নামে যদি দেখা হয় ফেক আইডি খোলা হয়, এগুলোর মাধ্যমে কিন্তু এই কাজগুলো করা হয়ে থাকে। ইন বাংলাদেশ সাইবার বুলিং ইজ নট জাস্ট অ্যান অ্যাক্ট টু বি স্কর্নড
but is an offensive punishable under an offense punishable under the Information ICT Act 2006. The Act inter alia provides that a person who deliberately publishes in a website or in electronic form any material which is fake and obscene or has the effect of corrupting persons who are likely to read, see or hear the materials, or causes to prejudice the image of a person or may hurt religious belief or instigate against any person, then the person publishing the material will be guilty of an offense under the Act. The punishment for such an offense is imprisonment and or fine. সো বাংলাদেশে যে জিনিসটা আমরা দেখলাম যে উৎপীড়ন শুধু ঘৃণা করার মতো একটি কাজই না, অপরাধ, যা তথ্য প্রযুক্তি আইন 2006 এর মাধ্যমে শাস্তিযুক্ত একটা অপরাধ। আচ্ছা, সেখানে কি বলছে, আইনটি কি বলছে, আর অনেক কিছুর মধ্যে এটিও বর্ণনা করে যে কোনো ওয়েবসাইট বা বৈদ্যুতিক ব্যবস্থার মাধ্যমে কোনো ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন সংবাদ বিষয়বস্তু প্রকাশ করে যা মিথ্যা ও অশ্লীল, অথবা এমন বিষয়বস্তু বা সংবাদ যা তার পাঠক, দর্শক অথবা শ্রোতাকে কলুষিত করার বা প্রভাব রাখে, এবং এমন বিষয়বস্তু সংবাদ যা ব্যক্তির ভাবমূর্তিকে নষ্ট করার জন্য হয়, অথবা এমন বিষয়বস্তু বা সংবাদ যা ধর্মীয় বিশ্বাসকে আঘাত করে, অথবা এমন বিষয়বস্তু বা সংবাদ যা কোনো ব্যক্তির বিরুদ্ধে উস্কানি দেয়, তখন এমন বিষয়বস্তু বা সংবাদ প্রকাশনাকারী ব্যক্তি একই আইনের অধীনে অপরাধ অভিযুক্ত হবে। এমন অপরাধের শাস্তিযোগ্য হলো জেল অথবা জরিমানা। এটা আমাদের আইসিটি অ্যাক্ট 2006। এবং victims of cyber crimes including victims of cyber crimes including can lodge a complaint to the Bangladesh Telecommunication Regulatory Commission or BTRC by calling this number or by emailing at this address. ওকে, সো সাইবার অপরাধে যদি শিকার কোনো ব্যক্তি হয়, তারা বাংলাদেশ টেলিকমিশন রেগুলেটরি কমিশন বিটিআরসি এটা আছে, সেখানে তারা উল্লেখিত নাম্বারটাতে তারা ফোন করতে পারে এবং বা এই যে এই মেইল আইডিতে ইমেইল করতে পারে, করে তারা অভিযোগ দায়ের করতে পারে। So BTRC is supposed to take necessary actions within 24 hours and the preparators will be brought to justice within 3 days. এবং এর মাধ্যমে বিটিআরসি করবে 24 ঘন্টার মধ্যে সেটার উপর অ্যাকশন নেবে, এবং যার অভিযোগকারী, যার বিরুদ্ধে অভিযোগ করেছে, অর্থাৎ মেইন যে আমাদের সাসপেক্ট, তাকে সেই অপরাধী 3 দিনের মধ্যে তার কি বলা যায় কমপ্লেনটা ফাইল করবে। এবং দ্য গভর্নমেন্ট অলসো লঞ্চড আ সাইবার ক্রাইম হেল্পলাইন and victims can call at this number to submit their complaint. এছাড়াও বাংলাদেশ সরকারের একটা সাইবার ক্রাইম আমাদের একটা হটলাইন নাম্বার আমরা দেখতে পাচ্ছি, হেল্পলাইন নাম্বার, এখানে কল করেও যে কেউ আর কি তাদের কমপ্লেন জানাতে পারে। ফার্দারমোর, if the harassment amounts to criminal intimidation মানে threatening someone with injury to his or her person, reputation, property, etc. is called intimidation. Then the perpetrator may be liable to punishment as per the Penal Code 1860. অর্থাৎ এখানে যেটা বলছে সেটা হলো, যদি অধিকন্তু যদি হয়রানি, অপরাধমূলক ভীতি প্রদর্শনের শামিল কোনো ব্যক্তির শারীরিক ক্ষতি বা অনিষ্ট, তার সুনাম, সম্পত্তি ইত্যাদি ক্ষতির হুমকি হয়, তাহলে দণ্ডবিধি 1860 অনুযায়ী অপরাধী শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। দ্য স্টেপস মেনশনড above should definitely be taken if the matter is serious. An important first step is the internal reporting process of the particular social media website or application. If we take Facebook for example, photos and comments can be reported and the particular user can be blocked, and similar reporting systems are in place in most other popular social media websites or applications. এবং যদি বিষয়টি গুরুত্বপূর্ণ হয় তাহলে উল্লেখিত পদক্ষেপগুলো নিচে অবশ্যই নিতে হবে। একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হলো সেই নির্দিষ্ট সামাজিক মাধ্যম, ওয়েবসাইট অথবা বাস্তব ক্ষেত্রে অভ্যন্তরীণ রিপোর্টিং প্রক্রিয়া। উদাহরণ হিসেবে যদি আমরা ফেসবুকের কথা ধরি, তাহলে ফেসবুকের ছবি এবং কমেন্টগুলোকে রিপোর্ট করা যায় এবং সেই নির্দিষ্ট ব্যবহারকারীকে ব্লক করা যায়। একই রিপোর্টিং পদ্ধতি অধিকাংশ অন্যান্য জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট বা অ্যাপসেরও রয়েছে। এই আর কি ওভারঅল আমাদের হইলো আজকের এই পড়াশোনা বা আমাদের এই ইউনিটটা। এটা বড় ইউনিট ছিল আমাদের,
তোমাদের পড়াইতে মাঝখানে আমার এই শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেল। সো এই ছিল ওভারঅল আমাদের এই ইউনিটটা, আমাদের ইউনিট 4 তো অ্যাডোলেসেন্ট ছিল। সো পরবর্তী ইউনিটে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। সে সময় ভালো থাকো, সুস্থ থাকো এবং ক্লাসগুলো করতে থাকো।